হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম সর্বজিৎ সেনগুপ্ত। মডার্ন হিস্ট্রিতে আমরা অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে এসেছি এবং আমরা এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া স্পেকট্রাম পাবলিকেশনের এই বইটা থেকে আমরা মডার্ন হিস্ট্রি এই ব্যাপারটা ডিটেলসে পড়ছিলাম। মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই ভিডিওগুলো বানানো, তবে অন্যান্য পরীক্ষার জন্য তোমরা যদি ডিটেলসে হিস্ট্রি পড়তে চাও, পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে এই ভিডিওগুলো দেখতে পারো। এমনি এমনি আমি এই ভিডিওগুলো বানাচ্ছি মেনলি ডাব্লিউবিসিএস প্রি, মেন্স এবং যারা অপশনালে হিস্ট্রি নিয়েছো তাদের জন্য। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখো। আর এই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে যে ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইমেল আইডি রয়েছে। তো এই অ্যাবাউট সেকশনে গিয়ে যদি তোমরা এই লিঙ্কগুলোর উপর ক্লিক করো তাহলে তোমরা ডাইরেক্টলি এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং সেই সাথে সাথে ক্লাসের নোটিফিকেশান এখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে মেসেজ করতে পারবে। তো অ্যাবাউট সেকশানে গেলে তোমরা এই সমস্ত আইডিগুলো পেয়ে যাবে, যেখান থেকে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যারা নতুন তাদের জন্য বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করো যদি তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাও, এবং যদি মনে করো যে এই কাজগুলো ভালো হচ্ছে, আমি যেগুলো তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের হেল্প হচ্ছে, তাহলে তোমরা আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো তার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে রাখো। যদি তোমরা আমার বানানো আগের যে ভিডিওগুলো রয়েছে, যেগুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি, সেগুলো দেখতে চাও, তাহলে এই প্লেলিস্ট অপশানে যাও। এই চ্যানেলে পেয়ে যাবে প্লেলিস্ট অপশান। তো সেই প্লেলিস্ট অপশানে গেলে তোমরা সমস্ত প্লেলিস্ট পরপর সাজানো অবস্থায় দেখতে পাবে, যেগুলো তোমাদের প্রয়োজন, যেরকম প্রয়োজন, যে সাবজেক্টগুলো প্রয়োজন, কিভাবে পড়বে পরপর সেইভাবে সাজানো রয়েছে। তো তোমরা একটু গিয়ে কাইন্ডলি এই প্লেলিস্টগুলো দেখে নাও। এছাড়াও আমরা লাইভ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি প্রতি শুক্র, শনি, রবিবার রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নিই, সেখানে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করি। তো যদি তোমরা মনে করো যে কোশ্চেন অ্যান্সার চাও, প্র্যাকটিস করতে চাও, তাহলে 9টার সময় অন থেকো। এছাড়াও তো আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো প্লেলিস্টে সাজানো রয়েছে, সেগুলো একটু দেখে নিও। তো চলো শুরু করবো আজকে চ্যাপ্টার নাম্বার 22 পার্ট 3, 3 নম্বর পার্ট। অলরেডি 22 নম্বর চ্যাপ্টারের দুটো পার্ট কমপ্লিট করে এসেছি, মানে দুটো পার্ট পড়িয়েছি তোমাদের। আজকে 3 নম্বর পার্ট, এবং আজকে যেটা রয়েছে আগস্ট অফার, তার সাথে সাথে অনেকগুলো টপিক রয়েছে, সেগুলো সমস্ত কিছু আমরা আজকে পড়বো। তো যাদের কাছে বইটা রয়েছে তারা 22 নম্বর চ্যাপ্টারে গিয়ে আমি এই ভিডিওটা তোমাদেরকে যে দিচ্ছি সেটা থেকে বুঝে নিয়ে অবশ্যই পড়বে, কারণ তোমাদেরকে পড়তে হবে বারে বারে এই বইটা। আর যদি না তোমাদের কাছে বই থাকে তাহলে পিডিএফ ডাউনলোড করেও তোমরা পড়তে পারো। তো চলো শুরু করব আজকের টপিক, আগস্ট অফার। আগস্ট অফার কেন দেওয়া হলো এই সম্পর্কে যাওয়ার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখে নেব, অর্থাৎ এই সময় কি চলছিল। আগের দিনে আমরা আলোচনা করে এসেছি যে এই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই যুদ্ধে প্রথমে ব্রিটিশরা ভেবেছিল যে প্রথম বিশ্বযুদ্ধের মতো তারা যথেষ্ট শক্তিশালী এবং তারা যথেষ্ট ভালোভাবে জার্মানিকে তারা ডিফেন্ড করতে পারবে। কিন্তু যেটা প্রবলেম হয়, এই বিশ্বযুদ্ধ যত এগোতে থাকে, ইংল্যান্ড সহ তার সঙ্গে যারা মিত্র দেশ রয়েছে তারা বুঝতে পারে যে এই যুদ্ধটা এত সহজে জেতা সম্ভব নয়, কারণ হিটলারের নেতৃত্বে জার্মানি এখন যথেষ্ট বেশি শক্তিশালী। সেই সাথে সাথে জাপান এই সময় প্রচণ্ড শক্তি নিয়ে এই বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং জাপানের বারংবার আক্রমণে ব্রিটেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই অবস্থাতে যারা ব্রিটেনের সহযোগী দেশ ছিল তারা বারে বারে চাপ দিতে থাকে ভারতের থেকে যাতে সাহায্য পাওয়া যায়, সেই জন্য কিছু করা উচিত। ব্রিটেনও এটাই ভাবছিল যে আমাদের কিছু করতে হবে, নয়তো আমরা ভারতীয়দের সাহায্য পাবো না, কারণ অলরেডি কংগ্রেস ঘোষণা করে দিয়েছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখনই সাহায্য করবে যখন তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এবার ব্রিটিশ সরকার এত সহজে ভারতকে স্বাধীন করে দিতে চাইছিল না, কারণ ভারত হচ্ছে সেই সময় তাদের মেন ইনকামের জায়গা। যদি তাদের স্বাধীন করে দেওয়া হয় তাহলে তাদের হাতে বড় একটা ইনকামের সোর্স চলে যাবে। তো তারা চেষ্টা করে কিভাবে অন্যান্য কিছু সুযোগ সুবিধা দিয়ে ভারতের থেকে সাহায্য পাওয়া যায়। সেই জন্য একে একে কয়েকটা মিশন, কয়েকটা প্রস্তাব এরকম ভারতের কাছে রাখা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে আগস্ট অফার।
তো এখানে যেটা আমাদের এই বইতে প্রথমে বলা হয়েছে সেটা হচ্ছে হিটলারস অ্যাস্টাউন্ডিং সাকসেস অ্যান্ড দ্য ফল অফ বেলজিয়াম, হল্যান্ড অ্যান্ড ফ্রান্স পুট ইংল্যান্ড ইন এ কনসিলেটরি মুড। হিটলারের আক্রমণ এই সময় এতটাই বেশি হয়ে গেছিল, বা হিটলার এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছিল যে এই সময় ইউরোপের বেশ কিছু বড় বড় শক্তিশালী দেশ তারা একে একে তাদের পতন হয়ে গেছে। একদিকে বেলজিয়াম, হল্যান্ড যেটাকে আজকে আমরা নেদারল্যান্ড বলে জানি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলো একে একে তাদের বশ্যতা স্বীকার করেছে, বা তারা তাদের যে শক্তি ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে এসছে। এই অবস্থায় ইংল্যান্ড বুঝতে পারে যে তাদেরও কিছু করা উচিত, নয়তো তাদেরও এদের মতোই অবস্থা হবে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের হাত থেকে চলে যাবে। As the war in Europe had undertaken a new turn, the dominant Congress leadership was again in a dilemma. এবার যখন ইংল্যান্ড এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, কংগ্রেস দেখছে এটা একটা সুযোগ, আমরা যেটা চাইছি সেটা আরো তীব্রভাবে দিতে পারি। কিন্তু কংগ্রেসের মধ্যে একটা ডিলিমা ছিল। কংগ্রেস প্রথম থেকেই, কংগ্রেসের মেন যে প্রধান যে ব্যক্তিত্ব গান্ধীজি, তিনি বলেছিলেন যে এই যুদ্ধের পরিস্থিতিতে ইংল্যান্ডকে ব্যস্ত করার কোনো আমরা ব্যস্ত করব না, তাদেরকে আরো চাপে ফেলবো না, এটা তাদের একটা মত ছিল। আবার কিছু কিছু লিডার ভাবতে থাকে এটাই আমাদের সুযোগ। তো এইরকম একটা পজিশনে পড়ে যায়, দোটানার মধ্যে পড়ে যায় কংগ্রেস যে এখন কি করা উচিত। বোথ গান্ধী and Nehru strongly opposed the idea of taking advantage of Britain's position. দুজনেই এই সময় যারা কংগ্রেসের সব থেকে বড় বড় দুজন লিডার, একজন তো অবশ্যই গান্ধীজি সমস্ত কিছু এই পুরো কংগ্রেসের, অন্যজন জওহরলাল নেহেরু। এরা দুজনেই চাইছেন না যে ব্রিটেনকে এই সময় একটা বাজে পজিশনে ফেলে দেওয়া হোক। অলরেডি তারা একটা বড় সড়ো যুদ্ধের মধ্যে রয়েছে, এবং সেটার মধ্যে ভারতের মধ্যে থেকে কোনো আন্দোলন করে তাদেরকে আবার চাপে ফেলা হোক, এরা দুজন এটা চাইছিলেন না। দ্য কংগ্রেস ওয়াজ রেডি টু কম্প্রোমাইজ, আস্কিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু লেট ইট ফর্ম অ্যান ইন্ট্রিম গভর্নমেন্ট ডিউরিং দ্য ওয়ার পিরিয়ড, বাট দ্য গভর্নমেন্ট ওয়াজ নট ইন্টারেস্টেড। তো সেই জন্য কংগ্রেস ভাবে ঠিক আছে, আমাদেরও কিছু করা উচিত, আমাদেরও স্বাধীনতার দরকার রয়েছে, অন্যদিকে আমরা ব্রিটেনকেও এই সময় চাপ দিতে পারছি না, তো ব্রিটেনের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ করে নিই, আমরা তাদের সঙ্গে কিছুটা কথা বলি যে তারা যদি আমাদেরকে এইরকম কিছু দিয়ে দেয়, যেমন ইন্ট্রিম গভর্নমেন্ট। ইন্ট্রিম মানে হচ্ছে মধ্যবর্তী বা অন্তর্বর্তী, এবং গভর্নমেন্ট মানে হচ্ছে শাসন ব্যবস্থা, সরকার। মধ্যবর্তী মানে সরকার এরকম একটা কিছু দিয়ে দেয়, তাহলে আমরা ইংল্যান্ডকে সাহায্য করতে পারি, আমরা সাহায্য করব, এরকম বলা হয়। ইন্ট্রিম গভর্নমেন্টে কি হবে, এখানে ভারতীয়দের হাতে ক্ষমতা দেওয়া হবে, যতদিন না যুদ্ধ চলছে ততদিন অবধি ভারতীয়রা শাসন করবে, ওপরে ব্রিটিশ থাকবে, ব্রিটেন থাকবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, ব্রিটেন চলে যাবে, আমরা স্বাধীন। কংগ্রেসের ডিমান্ড এটা ছিল। কিন্তু আগের দিন অবধি আমরা দেখে এসেছি যে ব্রিটেন সরকার বা ইংল্যান্ডের সরকার এই জিনিসের একদমই পক্ষপাতিত্ব তাদের ছিল না, তারা একদমই চাইছিল না ভারতকে এরকম কোনো স্বাধীনতা দিতে। দ্য গভর্নমেন্ট কেম আপ উইথ ইটস ওন অফার টু গেট দ্য কোঅপারেশন অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার এফর্ট। অর্থাৎ অন্যদিকে ইংল্যান্ডেরও দরকার ছিল ভারতের থেকে সাহায্য পাওয়ার, তারাও চাইছে ভারত সাহায্য করুক, কিন্তু তারা স্বাধীনতা দিতে চাইছে না। তো তারা কি করে, কিছু অফার দেয়, কিছু প্রস্তাব দেয় তাদের মতো করে, যেগুলো তারা মনে করে যে এরকম দিলে আমাদের সুবিধা হবে, অর্থাৎ আমাদের ছেড়েও যেতে হবে না, কিন্তু আমরা ভারতীয়দের কাছ থেকে সাহায্য পাবো, সেই রকম কিছু প্রস্তাব দেয়। তার মধ্যে আমরা দেখবো যে লর্ড লিনলিথগো দেবে যে আগস্ট অফার। লর্ড লিনলিথগো 1940 খ্রিস্টাব্দে একটা প্রস্তাবনা দেবে ভারতীয় নেতৃবৃন্দর কাছে, যে প্রস্তাবনাকে বলা হচ্ছে আগস্ট অফার। যেহেতু এটা আগস্ট মাসে দেওয়া হয়েছিল, সেই কারণে এটার নাম হচ্ছে আগস্ট অফার বা আগস্ট প্রস্তাব। ওকে, এবার এই প্রস্তাবে কি কি দেওয়া হয়েছিল? প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। ডমিনিয়ন মানে হচ্ছে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা না দিয়ে আমরা স্বায়ত্ত শাসন দেব, যেটা বারে বারে ইংল্যান্ড প্রথম দিকে ডিনাই করেছিল যে আমরা স্বায়ত্ত শাসনও দেব না। এই সময় এসে পরিস্থিতি এমন একটা হয়ে যায় যে ইংল্যান্ডকে কিছু অন্তত দিতে হতো, তাই তারা এগিয়ে আসে যে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো, পূর্ণ স্বাধীনতা দেবো না, কিন্তু স্বায়ত্ত শাসন আমরা দিতে পারি, এরকম একটা ঘোষণা তারা করে। সেকেন্ড বলা হয় এক্সপেনশন অফ ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। স্বায়ত্ত শাসন ব্যাপারটাকে এটা আমি অনেকবার আগে আলোচনা করে এসেছি, যে ওপরে থাকবে ইংল্যান্ড,
বা ব্রিটিশ সরকার, তার নিচে ভারতীয়রা নিজেদের মতো করে পুরো শাসন করবে। এখানে তাদের শাসনে ভারতীয়রা যে শাসনটা করবে সেখানে ইংল্যান্ড মাথা ঘামাবে না, কিন্তু ওপরে ইংল্যান্ড থাকবে, সমস্ত কিছুর ওপরে ইংল্যান্ড থাকবে। এই হচ্ছে স্বায়ত্তশাসন। এবার আহ, যে ইংল্যান্ডের যে প্রধান ভারতে থাকবে সে ভাইসরয়ই থাকবে। যদি ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়েও দেওয়া হয়, একজন তো হেড থাকবে, সেই হেডের নামও হবে ভাইসরয়, এটা বলা হয়েছিল। এবং যে ভাইসরয় হবে তার একটা কাউন্সিল থাকবে, তার কিছু উম, সদস্য থাকবে, তার অফিসে কিছু মেম্বাররা থাকবে, যারা সকলে মিলে ভারতে শাসন করবে। অর্থাৎ ওপরে বসে থাকবে, তারা শাসন যেটা হচ্ছে সেটা দেখবে কেমন ভাবে হচ্ছে। তো সেই এক্সিকিউটিভ কাউন্সিলে কি হবে, মেম্বার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে, হুইচ উড হ্যাভ এ মেজরিটি অফ ইন্ডিয়ান, এবং তার মধ্যে অধিকাংশটাই দেওয়া হবে ভারতীয়রা থাকবে। অর্থাৎ যদি এই এক্সিকিউটিভ কাউন্সিলে 10 জন মেম্বার হয়, তার বেশিরভাগটা হবে কি ভারতীয়, এইটা বলা হয়। এবং এই ভারতীয়রা কোথা থেকে আসবে, হু উড বি ড্রন ফ্রম দ্য মেজর পলিটিক্যাল পার্টিজ, এবং তাদেরকে কোথা থেকে নেওয়া হবে, বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো ভারতে রয়েছে প্রধান প্রধান তাদের থেকে, যেমন কংগ্রেস রয়েছে, যেমন মুসলিম লীগ রয়েছে, যেমন হিন্দু মহাসভা রয়েছে, লিবারাল পার্টি রয়েছে, জাস্টিস পার্টি রয়েছে, প্রচুর পার্টি রয়েছে এরকম বড় বড়। তাদের কাছ থেকে, তাদের মধ্যে থেকে বিভিন্ন মেম্বারদের চুজ করে এই ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে তাদেরকে নিযুক্ত করা হবে। অর্থাৎ স্বায়ত্তশাসন তো দেওয়াই হচ্ছে, নিচে যে শাসন ব্যবস্থাটা, প্রান্তগুলোতে যে শাসন, সেটা ভারতীয়রাই করবে, সেখানে ইংল্যান্ড থাকবে না। যে ভাইসরয় যে শাসনটা করবে, ভাইসরয়ের অফিসেও আবার ভারতীয়দের বেশি সংখ্যায় সুযোগ দেওয়া হবে, এটা এখানে বলা হয়। থার্ড যেটা বলা হচ্ছে, সেটিং অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার দ্য ওয়ার, যুদ্ধ শেষ হলে কি হবে, একটা সংবিধান সভা তৈরি করা হবে। এবং সংবিধান সভার কাজ কি হবে, তারা আইন বানাবে, তারা একটা সংবিধান বানাবে ভারতের জন্য। Setting of a constituent assembly after the war, where mainly Indians would decide the constitution according to their social, economic, political conceptions, subject to fulfillment of the obligation of the government regarding defense, military rights, treaties with states, all India service, etc. এবার কি বলা হচ্ছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হবে তাতে ভারতীয়রাই থাকবে, মেন যে ডিসিশন, যে সংবিধানটা তৈরি হবে সেটা ভারতীয়রা করবে, তারা নিজেদের মতো করে করবে, তারা যেরকম পছন্দ, তাদের যেরকম দরকার সেরকম ভাবেই সংবিধানটা বানাবে। ওকে। তবে কিছু কিছু জায়গা রয়েছে সেইগুলোতে গভর্নর, সরি, গভর্নমেন্ট, যেটা ব্রিটেনের যে শাসকরা বা ব্রিটিশ সরকার, তাদের মত নিয়ে করতে হবে। যেমন সেগুলো হচ্ছে মেন মেন যে জায়গাগুলো, যেমন ডিফেন্স হোক, মাইনরিটি রাইটস, যারা সংখ্যালঘু তাদের অধিকার, তারপর হচ্ছে ট্রিটিজ উইথ স্টেট, অন্যান্য দেশের সঙ্গে সন্ধি করার যে শর্ত, এই সমস্তগুলোতে ব্রিটিশ সরকারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে, তাদের হয়ে, তাদের কথা শুনে কিছুটা করতে হবে। কিন্তু বাকি সমস্ত জায়গাতে ভারতীয়রা নিজেদের মতো করে নিজেরা আইন বানাতে পারবে, এটা এখানে বলা হয়। নো ফিউচার কনস্টিটিউশন টু বি অ্যাডপ্টেড উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটিস। আর একটা জিনিস বলা হয় যে ভবিষ্যতে যে সংবিধান তৈরি হবে, বা যদি ভবিষ্যতে কোনো সংবিধানকে চেঞ্জ করা হয়, মাইনরিটিস বা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে না জানিয়ে করা হবে না, তাদেরকে জানিয়ে বা তাদের মত নিয়েই করা হবে। অতএব এখান থেকে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার চাইছে বিভিন্ন পার্টিকে, বিভিন্ন জাতিকে দলে টানার জন্য, যাতে তারা সকলে মিলে এই আগস্ট অফারকে মেনে নেয়, এবং তারা ভারতীয়রা যুদ্ধে ইংল্যান্ডকে সাহায্য করে। যেমন আমরা এখানে দেখলাম, প্রথম যে জায়গাটা, প্রথম যে এটা দেওয়া হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, ওটা বাদ দিলাম। সেকেন্ড যেটা বলা হচ্ছে, সেখানে সমস্ত পার্টির কথা বলা হচ্ছে, যে সমস্ত বড় বড় যে পার্টিগুলো রয়েছে, পলিটিক্যাল পার্টি, সবার কাছ থেকে নেওয়া হবে, সবার কাছ থেকে মেম্বার নিয়ে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বানানো হবে। এক্সিকিউটিভের বাংলা হচ্ছে কার্যনির্বাহী। বাংলাগুলো আমি এখানে লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়। নির্বাহী। তো সরি,
কার্যনির্বাহী। তো কার্যনির্বাহী যে কাউন্সিল, সেখানে এটা দেখা হবে, তাহলে সমস্ত পার্টি তাহলে সাহায্য করবে। এটা ইংল্যান্ড ভাবছে, ব্রিটিশ সরকার ভাবছে তাহলে সমস্ত পার্টি আমাদের সাহায্য করছে। সেকেন্ড বলা হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে মাইনরিটিদের যারা সংখ্যালঘু তাদেরকেও ফোকাস করা হচ্ছে যাতে তারাও হেল্প করে, মাইনরিটিসদের জন্য স্পেশাল একটা কথা বলা হচ্ছে। তো এইরকম বিভিন্ন মিশিয়ে সমস্ত মানুষকে দলে টানার জন্য এরকম একটা অফার বা প্রস্তাব দেওয়া হয়, যেটা আমরা বলতে পারি যেটার নাম হচ্ছে আগস্ট অফার। 1940 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এটা দেওয়া হয়। এবার হচ্ছে রেসপন্স, অর্থাৎ ভারতীয়রা এটার উপরে কি প্রতিক্রিয়া জানায়, এবং ভারতীয় বলতে সেই সময় যারা যে বড় বড় দলগুলো রয়েছে, পার্টিগুলো রয়েছে, তারা কি এখানে রেসপন্স করে। প্রথম হচ্ছে কংগ্রেস, ভারতের সব থেকে বড় পার্টি কংগ্রেস, সেটাকে রিজেক্ট করে দেয়, আগস্ট অফারকে রিজেক্ট করে। কেন করে? আমরা আগস্টের অফার বা প্রস্তাবের মধ্যেই দেখতে পাচ্ছি এমন এমন জিনিসগুলো রয়েছে, সেইগুলো কংগ্রেস অনেক দিন আগে থেকে ত্যাগ করে এসেছে। তাদের ডিমান্ড অন্য কিছু ছিল, যেমন ডোমিনিয়ন স্ট্যাটাস, স্বায়ত্ত শাসন দেওয়া। এইটা আর এখন কংগ্রেসের দাবি নয়, কংগ্রেসের এই সময় দাবি ছিল যে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তো প্রথমেই যেটা বলা হচ্ছে সেই অনুযায়ী কংগ্রেস এটাকে রিজেক্ট করে দেয়। The Congress rejected the August offer. Nehru said dominion status concept is dead as a doornail. নেহেরু এখানে বলেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস পুরোপুরি মৃত একটা ব্যাপার, কারণ এটা অলরেডি মানে এই জিনিসটা আমরা ত্যাগ করে এসেছি, আমাদের এখন দরকার পূর্ণ স্বাধীনতা। সেখানে দেওয়া হচ্ছে কি এ স্বায়ত্ত শাসন, সেটা আমাদের প্রয়োজন নেই। গান্ধী সেড দ্যাট ডিক্লারেশন হ্যাড ওয়াইডেন্ড দ্য গালফ বিটুইন দ্য ন্যাশনালিস্ট অ্যান্ড দ্য ব্রিটিশ রুলার। এবং গান্ধীজি বলছেন এর ফলে কি হচ্ছে, ব্রিটেনের যে যারা শাসক তাদের সঙ্গে ভারতীয় যারা জাতীয়তাবাদী তাদের দূরত্ব তৈরি করছে, কারণ ভারতীয়দের যে ডিম্যান্ড সেটা বারে বারে তারা চাইছে, যেটা সেটা না দিয়ে অন্য কিছু বারে বারে তারা দিয়ে যাচ্ছে, এই জন্য ভারতীয়দের সঙ্গে তাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। তো এরকম কথাগুলো বলা হয়, এবং এক কথায় বলা যেতে পারে কংগ্রেস এখানে রিজেক্ট করে আগস্ট অফার, এবং এটা রিজেক্ট করার পিছনে মেন কারণ হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, তাদের যেটা প্রয়োজন ছিল না। মুসলিম লীগ ওয়েলকাম দ্য ভেটো assurance given to the league and retreated its position, and partisan was the only solution of the deadlock. তো মুসলিম লীগ, অন্যদিকে মুসলিম লীগ এখানে এই যে আগস্ট অফার ছিল তার কিছু কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করে বা তাকে ওয়েলকাম জানায়। প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখেছিলাম যে কোনো আইন চেঞ্জ করতে হবে, যখন করা হবে সংবিধানে, যখন কিছু চেঞ্জ করা হবে তখন সংখ্যালঘুদের কাছ থেকে একটা পারমিশন নেওয়া হবে বা সংখ্যালঘুদের জানিয়ে সেটা করা হবে। এই জিনিসটা মুসলিম লীগ অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা ভালো জিনিস, কিন্তু তাদের দাবিও এই সময় আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাদের দাবিও হয়ে আসছে কি একটা সেপারেট প্রভিন্স তৈরি করতে হবে মুসলিমদের জন্য, যেটা পাকিস্তান প্রস্তাব। আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি যে পাকিস্তান প্রস্তাবের যে ডিম্যান্ড সেটা আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছিল, এবং এই সময়তে যে পাকিস্তানের দাবি আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, এবং মুসলিম লীগ চাইছিল পাকিস্তান বলে একটা আলাদা প্রান্ত হোক বা একটা দেশ হোক যেখানে শুধুমাত্র মুসলিমরা থাকবে। যাই হোক, এখানে মুসলিম লীগ কিছুটা জিনিস এখানে সাপোর্ট করে যে ঠিক আছে, কিন্তু কংগ্রেস এখানে ডাইরেক্ট এটাকে রিজেক্ট করে দেয়। নেক্সট, আগস্টের প্রস্তাব, মানে আগস্ট প্রস্তাব তো অ্যাকচুয়ালি হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, ভারতীয়রা এটাকে রিজেক্ট করে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আমরা দেখতে পাবো যে প্রথমবার ব্রিটিশ সরকার দিচ্ছে, যেটা আগে কোনোদিন তারা দেয়নি। ফর দ্য ফার্স্ট টাইম দ্য inherent right of Indians to frame their constitution was recognized and the Congress demand for a constituent assembly was considered. প্রথম যেটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড, ব্রিটিশ সরকার প্রথমবার সংবিধান তৈরির অধিকার দেয়। এর আগে কোনোদিন তারা বলেনি যে সংবিধান তৈরি করা হবে বা সংবিধান সভা তৈরি করা হবে, তাতে ভারতীয়দেরকে জায়গা দেওয়া হবে, ভারতীয়রাই ভারতীয়দের জন্য সংবিধান তৈরি করা হবে, এইটা তারা মানছিল না। অলরেডি এই ডিমান্ডটা কংগ্রেস অনেক দিন থেকে করে আসছে যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিতে হবে, আমরা সেখানে আমাদের জন্য সংবিধান তৈরি করব, সেটা প্রথমবার এখানে মানা হয়। তো এগুলো পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোন প্রস্তাবে প্রথমবার এটা বলা হয়, সেটা আগস্ট প্রস্তাবে এটা প্রথমবার বলা হয়। ওকে, কংগ্রেসের এটা ডিমান্ড ছিল, কিন্তু কংগ্রেসের এটা ডিমান্ড থাকলেও
এই ডিমান্ডটা ফুলফিল করা হলেও মেন যে ডিমান্ড সেটাই ফুলফিল করা হচ্ছে না, অর্থাৎ যেটা পূর্ণ স্বাধীনতা সেটাই ফুলফিল করা হচ্ছে না। তো সেই জন্য কংগ্রেস এখানে রিজেক্ট করে, কিন্তু কংগ্রেসের একটা ডিমান্ড এখানে মানা হয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা তৈরি করার যে কথা বলছিল কংগ্রেস সেটা বলা হয়। ডোমিনিয়ন স্ট্যাটাস ওয়াজ এক্সপ্লিসিটলি অফার্ড, এটা আমরা তো দেখলামই যে ডোমিনিয়ন স্ট্যাটাস তাদের চাহিদা ছিল না, সেটা দেওয়া হয়েছে। ইন জুলাই 1941 দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল ওয়াজ enlarged to give the Indians majority of 8 out of 12 for the first time। অর্থাৎ ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল তাতে এতজন ভারতীয় এর আগে কোনোদিনই চান্স পায়নি, এইবার প্রথম, এরপরে এই আগস্ট প্রস্তাবের পরে প্রথমবার পায়। টোটাল তখন যে ভাইসরয়ের কাউন্সিল ছিল তাতে 12 জন মেম্বার ছিল, সেই 12 জনের মধ্যে 8 জনই ভারতীয় হয়, যেটা প্রথমবার আমরা ভারতে দেখতে পাচ্ছি। অলসো এ ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল ওয়াজ সেট আপ উইথ পিওরলি অ্যাডভাইজারি ফাংশন। ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল অর্থাৎ ডিফেন্সের জন্য একটা কাউন্সিল তৈরি করা হয়। ডিফেন্স মানে হচ্ছে সুরক্ষা, অর্থাৎ সেনাবাহিনী, এদের জন্য একটা কাউন্সিল তৈরি করা হয়, সেটা পুরোপুরি অ্যাডভাইজারি ফাংশন, অর্থাৎ তারা শুধুমাত্র অ্যাডভাইস দিতে পারবে কোনো বিষয়, কিন্তু তাদের কথা শুনতেই হবে বা ভাইসরয় তাদের কথা শুনবেই এরকম নয়, কিন্তু একটা তৈরি করা হয়। তো এই জিনিসগুলো এই প্রস্তাবের মাধ্যমে প্রথমবার ভারতীয়দের জন্য দেওয়া হয়। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত, আর সত্যাগ্রহ মানে সত্যাগ্রহ, অর্থাৎ গান্ধীজির যে আন্দোলনের পদ্ধতি তাকে সত্যাগ্রহ বলা হয়। এবার সাধারণ যে সত্যাগ্রহ মানে যেটা মানুষ মাস বেসড যে সত্যাগ্রহ, পুরো সমস্ত মানুষ, ভারতের সমস্ত মানুষ একত্রিত হয়ে যে সত্যাগ্রহ করে, তার সঙ্গে এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা ব্যক্তিগত সত্যাগ্রহের পার্থক্য কি, এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সেটা এখানে আলোচনা করা হচ্ছে। প্রথম একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে গান্ধীজি একদমই বিরোধী, মানে চাইছিলেন না যে এই সময় কোনো আন্দোলন করা হোক, কোনো সত্যাগ্রহ করা হোক, একটা গণ আন্দোলন করা হোক, এটা চাইছিলেন না। অন্যদিকে ব্রিটিশ সরকারও ভারতীয়দের যে ডিমান্ড সেটা মানছে না। তো কংগ্রেসের একটা কিছু করা উচিত, এটা আমরা দেখছি যে বারংবার আলোচনায় উঠে আসছে যে কংগ্রেসের একটা কিছু করা উচিত, কিন্তু গান্ধীজি বারে বারে বলছে যে এই সময় গ্রেট ব্রিটেন মানে হচ্ছে আমাদের ইংল্যান্ড যেহেতু যুদ্ধের মধ্যে রয়েছে, সেই জন্য তাদেরকে কোনো রকম সত্যাগ্রহ করে বা কোনো গণ আন্দোলন করে চাপে ফেলবো না। তো এর মাঝামাঝি কিছু একটা উপায় বার করার জন্য বা এমন কিছু করার উদ্দেশ্যে, মানে এমন কিছু একটা করার দরকার হয়ে পড়ে যাতে এইটা বোঝানো হয় যে কংগ্রেস ইংল্যান্ডের বিরোধিতা করছে, তারা যে জিনিসগুলো দিচ্ছে তার বিরোধিতা করছে, কিন্তু এতটাও বেশি চাপ দিতে চাইছিল না যাতে ইংল্যান্ডকে পুরোপুরি মাথা ঘামাতে হয় সেটা ভারতের মধ্যে সেই সত্যাগ্রহটা কিভাবে বন্ধ করা যায়, এরকম একটা মাঝামাঝি ব্যাপার। ওকে, তো সেইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। এর মাধ্যমে যেটা হয়, ইংল্যান্ডকে একটা বলা যেতে পারে একটা দেখানো আন্দোলন, এইটা দেখানো যে আমরা তোমরা যেগুলো দিচ্ছ সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি না বা আমরা সেটার বিরোধিতা করছি, কিন্তু সেটা খুব তীব্র নয়, এরকম একটা ব্যাপার হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। দ্য গভর্নমেন্ট হ্যাড টেকেন দ্য অ্যাডামেন্ট পজিশন দ্যাট নো constitutional advice could be made till the Congress came to an agreement with the Muslim League। তো ফাইনালি এখানে প্রবলেমটা যেটা হয় যে মানে সূত্রপাত যেটা হয়, এই ব্যক্তিগত সত্যাগ্রহ কেন হঠাৎ করে আবার শুরু হয়ে গেল, তার পেছনে কিছু কারণ রয়েছে। প্রথম কারণ তো অবশ্যই কংগ্রেস চাইছিল একটা কিছু করতে, যেটার মাধ্যমে তাদের যে বিরোধিতা, তারা যে তাদের ইংল্যান্ডের বিরোধিতা করছে সেটা দেখানো যায়, এটা একটা অবশ্যই কারণ। সেকেন্ড ব্যাপার, এই সময় যে সংবিধান সভার কথা বলা হয়েছিল বা সংবিধানের কথা বলা হয়েছিল, সেইটা যদি ভারতীয়রা করতে চায়, ইংল্যান্ড বলে যে মুসলিম লীগের সঙ্গে একটা এগ্রিমেন্ট করতে হবে। মুসলিম লীগের সঙ্গে যদি এগ্রিমেন্ট করে কংগ্রেস এমন একটা করতে পারে, এমন একটা পথ তারা করতে পারে যাতে দুই পক্ষই রাজি থাকে। কারণ এতদিন অবধি কংগ্রেস যা বলছে তার বিরোধিতা করছে মুসলিম লীগ, মুসলিম লীগ যা বলছে তার বিরোধিতা করছে কংগ্রেস। তো ইংল্যান্ড বলে যে এমন কিছু তোমরা করো, এমন একটা এগ্রিমেন্ট করো যে তোমরা দুজনেই একটা ব্যাপারে রাজি থাকবে, তাহলেই আমরা কনস্টিটিউশন বা সংবিধান তৈরি করার কাজ এগোতে পারবো।
It issued ordinance after ordinance, taking away the freedom of speech and that the press and the right of অর্গানাইজ অ্যাসোসিয়েশন। তো এর মাঝে মাঝে আবার ইংল্যান্ড কি করছে, বিভিন্ন সময় ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতার অধিকার, অন্যদিকে ফ্রিডম অফ প্রেস বা সংবাদপত্রের যে ফ্রিডম স্বাধীনতা রয়েছে, এই সমস্তগুলোকে খর্ব করছিল, এইগুলোকে নিয়ে নিচ্ছিল। ক্লিয়ার? একদিকে তারা সংবিধান দিচ্ছিল না, সংবিধানের কথা বললেও তারা এমন একটা কথা বলে যে মুসলিম লীগের সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে, আর মুসলিম লীগের সঙ্গে এগ্রিমেন্ট মানে এই সময় পুরোপুরি পাকিস্তান বলে একটা আলাদা দেশ তৈরি করা, যেটা কংগ্রেস চাইছিল না। অন্যদিকে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, এই সমস্তগুলো ভারতীয়দের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। এই সমস্ত দেখে কংগ্রেস একটা কিছু করার এই নেয় যে আমাদের একটা কিছু করতে হবে। টুয়ার্ডস দ্য এন্ড অফ 1940 দ্য কংগ্রেস ওয়ান্স এগেন আস্কড গান্ধী টু টেক কমান্ড। তো 1940-এর একদম শেষ দিকে এসে কংগ্রেস এবার গান্ধীজিকে আবার বলে যে এবার কিছু তো অন্তত করা উচিত, কিছু একটা আন্দোলন করা উচিত, নয়তো ইংল্যান্ড যেগুলো করছে সেটার বিরোধিতা আমরা কিভাবে দেখাবো যে আমরা তাদেরকে বিরোধিতা করছি। গান্ধী নাও begin taking step which would lead to a mass struggle within the broad strategic perspective। তো গান্ধীজিও ভাবেন যে না, এবার কিছু করা উচিত, এবং গান্ধীজি ভাবেন যে একটা আন্দোলন শুরু করতে হবে, মাস স্ট্রাগল বা গণ আন্দোলন শুরু করতে হবে, কিন্তু সেই গণ আন্দোলন পুরো ভারতব্যাপী হবে না, একটা নির্দিষ্ট জায়গাতে হবে। যদি এ থেকে হয়, উত্তরপ্রদেশ থেকে হয়, তো সেইটুকু অংশের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। যদি মধ্যপ্রদেশে হয়, সেটা মধ্যপ্রদেশেই সীমাবদ্ধ থাকবে, পুরো ভারতব্যাপী গণ আন্দোলন হবে না। কারণ গান্ধীজি, যেটা আগেই বললাম এবং অনেকবারই বললাম, যে গান্ধীজি চাইছেন যে ব্রিটেনের উপর পুরোপুরি চাপ এখন দেওয়া উচিত নয়। He decided to initiate a limited সত্যাগ্রহ on a individual basis by a few selective individuals in every locality। অর্থাৎ বিভিন্ন যে লোকালিটি, অঞ্চল ভিত্তিতে একজন করে সত্যাগ্রহ করবে এবং তার সঙ্গে কয়েকজন সত্যাগ্রহ করবে, এটাই এইরকম একটা পদ্ধতি গান্ধীজি এই সময় নেন। অর্থাৎ একটা অঞ্চলে একজন সত্যাগ্রহ করবেন, অর্থাৎ তিনি একটা আন্দোলন করবেন, তিনি একটা হয়তো অনশন করবেন, তার সঙ্গে যারা তার সাপোর্টার রয়েছে সেই অঞ্চলে তারা সেটা করবে, একদিন দুদিন এরকম হবে, তারপরে আবার এটা তুলে নেওয়া হবে, আবার সেটা একটা অন্য জায়গায় হবে। এইরকম করে দেশের বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে এরকম আন্দোলন করা হবে। এই জিনিসটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। তো এইটাই হচ্ছে এই সময় গান্ধীজির একটা নতুন নতুন টাইপের একটা আন্দোলন, এটাকে বলা যেতে পারে। দ্য এইমস অফ লঞ্চিং ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ওয়ার, এবং এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা ব্যক্তিগত সত্যাগ্রহ তো শুরু করার পিছনে বেশ কিছু কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে টু শো দ্য ন্যাশনালিস্ট পেশেন্স ওয়াজ নট ডিউ টু উইকনেস। এইটা দেখানোর জন্য যে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা জাতীয়তাবাদী নেতা এই সময় রয়েছেন, তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে ইংল্যান্ডকে এগুলো বলা হচ্ছে আমাদের স্বাধীনতা দাও, আমাদেরকে সংবিধান তৈরি করার অধিকার দাও, এগুলো বলা হচ্ছে, কিন্তু কোনো আন্দোলন করছে না। এটা তাদের উইকনেস নয়, এটা তাদের দুর্বলতা নয়, তারা চাইলে আন্দোলন করতে পারে, সেটা দেখানোর জন্যই এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা ব্যক্তিগত সত্যাগ্রহ। সেকেন্ড হচ্ছে দ্য to express people's feeling that they were not interested in the word and that they made no distinction between Nazim and the double autocracy that ruled India। তো সেকেন্ড যেটা, সেটা একটা হচ্ছে প্রতিবাদ। কিসের ওপর প্রতিবাদ? আমরা যুদ্ধ সম্পর্কে আগ্রহী নই, কারণ যুদ্ধের মধ্যে আমরা নেই। কারা যুদ্ধ করছে? একদিকে করছে নাৎসি যে চিন্তা ভাবনা, অর্থাৎ জার্মানির যে চিন্তা ভাবনা, তাদের বিরুদ্ধে এমন একটা গ্রুপ বা এমন একটা দেশ যারা নিজেরাও বিভিন্ন জায়গা দখল করে রয়েছে, যেমন তারা ভারতে দখল করে রয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের কথা বলা হচ্ছে। এরা নিজেদের স্বার্থে নিজেদের মতো করে নিজেদের উদ্দেশ্যে লড়াই করছে, সেখানে আমাদের কোনো উদ্দেশ্য নেই, বরঞ্চ আমরা আমাদেরটা চাইছি, আমরা স্বাধীনতা চাইছি, এইটা দেখানো।
মানুষ অ্যাকচুয়ালি যে যুদ্ধ চলছে সেটায় কোনো রকম ভাবে ইন্টারেস্টেড নয়, সেটা একটা দেখানো। থার্ড হচ্ছে টু গিভ অ্যানাদার অপরচুনিটি টু দ্য গভর্নমেন্ট টু অ্যাকসেপ্ট কংগ্রেস ডিমান্ড পিসফুলি। এবং থার্ড, এটাও একটা আন্দোলন কেন করা হয়, আন্দোলন করার উদ্দেশ্য যে সরকারকে দেখানো যে আমরা কিছু চাইছি সেটা দাও। এখনো যে আন্দোলনগুলো হয়, যে প্রোটেস্টগুলো হয়, তার উদ্দেশ্য কি? সরকারকে এটা জানানো যে কোনো একটা ভুল রয়েছে, সেই ভুলটাকে ঠিক করো, বা আমরা কিছু ডিমান্ড করছি সেটাকে দাও। তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিভাবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। তো এখানেও তাই কংগ্রেস এইটা মনে করিয়ে দিতে চাইছিল ব্রিটেনকে, ইংল্যান্ডকে, যে আমরা কিছু জিনিস চাইছি, যেমন স্বাধীনতা চাইছি। তো সেই জিনিসটা যদি পিসফুলি ইংল্যান্ড দিয়ে দেয় তো ভালো, নয়তো আমরা এরকম আন্দোলন করব। এটাও একটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। দ্য ডিমান্ড অফ সত্যাগ্রহী উড বি দ্য ফ্রিডম অফ স্পিচ এগেনস্ট দ্য ওয়ার থ্রু অ্যান অ্যান্টি ওয়ার ডিক্লারেশন। তো এখানে ডিমান্ড কি কি করা হয়েছিল? অবশ্যই স্বাধীনতা তো একটা ডিমান্ড, তার সঙ্গে সঙ্গে আর কি কি ডিমান্ড ছিল, যেমন আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিতে হবে, বাক স্বাধীনতার অধিকার দিতে হবে, যেগুলো আস্তে আস্তে খর্ব করা হচ্ছিল। কেন? যুদ্ধ চলছে, যুদ্ধের সময় যাতে কোনো রকম না হয়, আহ, বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে না ইংল্যান্ডের বিরুদ্ধে কথা, সেইগুলোর জন্য ফ্রিডম অফ স্পিচ কেড়ে নেওয়া হয়েছিল, ইংল্যান্ড আস্তে আস্তে এগুলো কেড়ে নিচ্ছিল। তো সেটাই বলে এই সত্যাগ্রহীরা, যে আমাদেরকে এই বাক স্বাধীনতার অধিকার দিতে হবে এবং আমরা যুদ্ধ সম্পর্কে কথা বলতেই পারি। If the government did not arrest the Satyagrahi, he or she would not only repeat it but move into village and start a march towards Delhi, thus precipitating a movement which came to known as দিল্লি চলো মুভমেন্ট। তো এখানে আরো বলা হয় যে তোমরা আমাদেরকে গ্রেপ্তার করতে পারো, যারা সত্যাগ্রহী তারা বলছে যে আমাদেরকে গ্রেপ্তার করতে পারো, যদি গ্রেপ্তার করো তাহলে ভালো, যদি গ্রেপ্তার না করো আমরা বিভিন্ন জায়গায় যাব, সেখান থেকে একটা মিছিল করব দিল্লির উদ্দেশ্যে, যে যেখান থেকে সত্যাগ্রহ করছে সেখান থেকে একটা মিছিল করব দিল্লির উদ্দেশ্যে, এবং এই যে মিছিলটা সেটার নাম হবে দিল্লি চলো মুভমেন্ট। ক্লিয়ার? তো এরকম একটা হুমকি টাইপের ব্যাপার এখান থেকে দেওয়া হয়। এবার কারা কারা সত্যাগ্রহী ছিল? প্রথম, আমাদের সবার নাম জানার প্রয়োজন নেই, প্রথম যিনি ছিলেন তার নাম মনে রাখতে হবে, বিনোদা ভাবে। বিনোদা ভাবে ওয়াজ দ্য ফার্স্ট টু অফার সত্যাগ্রহ অ্যান্ড নেহরু ওয়াজ দ্য সেকেন্ড। এই দুজনের নাম মনে রাখলেই হবে। প্রথম যিনি সত্যাগ্রহটা করেন, এরকম বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে অঞ্চল বেসিসে বিভিন্ন ব্যক্তি এক এক করে করেন। প্রথমে বিনোদা ভাবে করেন, তার যে সত্যাগ্রহটা সেটা হয়ে যায়, তারপরে জওহরলাল নেহরু করেন। তো প্রথম জন হচ্ছেন বিনোবা ভাবে এবং সেকেন্ড জন হচ্ছেন জওহরলাল নেহরু। তো বিনোদা ভাবেকে বলা হয় ফার্স্ট সত্যাগ্রহী এবং জওহরলাল নেহরুকে বলা হয় সেকেন্ড সত্যাগ্রহী, দ্বিতীয় সত্যাগ্রহী। বাই মে 1941 25,000 people had been convicted for individual civil disobedience। এবং 1941 মে মাসের মধ্যে প্রায় 25,000 মানুষকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। কেন? তারা এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা ব্যক্তিগত সত্যাগ্রহ করছিল, বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যক্তিরা করছিল, এরকম সমস্ত মিলিয়ে 25,000 মানুষকে তারা গ্রেপ্তার করে। এবার পরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ক্রিপস মিশন। এর আগে ক্রিপস মিশনে যাওয়ার আগে আবার ব্রিটিশ সরকার কেন এত হয়ে গেল যে তারা আবার একটা নতুন মিশন পাঠালো? কি তাদের উদ্দেশ্য, মানে কেন তারা এরকম অবস্থায় এরকম পরিস্থিতিতে পড়ে গেল যে তাদেরকে একটা নতুন আবার একটা মিশন পাঠাতে হলো? আগস্ট অফার অলরেডি তারা দিয়েছে, সেটা রিজেক্ট হয়ে গেছে, তারপরে আবার একটা মিশন আমরা দেখবো, ক্রিপস মিশন। তার আগে কেন, সেই ঘটনাগুলো কি, সেটা হচ্ছে বিশ্বের ইতিহাসের দিকে দেখতে হবে। জুন 1941, ওকে, জুন 1941 এই দিনে কি হয়? জার্মানি অ্যাটাক রাশিয়া অ্যান্ড রাশিয়া ইজ ড্র্যাগড ইনটু দ্য ওয়ার। 1941 জুন মাসে জার্মানি রাশিয়ার ওপর আক্রমণ করে এবং রাশিয়া সেই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করতে শুরু করে। ডিসেম্বর 1941 জাপান অ্যাটাক পার্ল হারবার। 1941 ডিসেম্বর মাসে জাপান তাদের পূর্ণ শক্তি নিয়ে পার্ল হারবারে আক্রমণ করে। মার্চ 1942 খ্রিস্টাব্দের মার্চ মাসে, আফটার হ্যাভিং ওভাররান অ্যামাউন্ট অলমোস্ট দ্য হোল সাউথ ইস্ট এশিয়া, জাপান অকুপাইজ রেঙ্গুন। তো 1942 খ্রিস্টাব্দের মার্চ মাস আস্তে আস্তে জাপানের হাতে ইংল্যান্ডের একটা বড় অংশ
চলে যায়। কোন জায়গাটা? সাউথ ইস্ট এশিয়া, যে জায়গাটা আগে ব্রিটেনের আন্ডারে ছিল, সেখানে তারা অধিকার করে রেখেছিল, সেই জায়গাটা যুদ্ধের মাধ্যমে তারা জয় করে নেয়, রেঙ্গুন অঞ্চলটা জয় করে নেয় এবং একে একে জায়গা তারা দখল করছে এবং ব্রিটেন সরকার, ব্রিটেন এই সময় আস্তে আস্তে হারছে। এই জিনিসটা পৃথিবীর সামনে উঠে আসে। এটা ব্রিটেনও বুঝতে পারে যে আমাদের হার হচ্ছে এবং আস্তে আস্তে তারা এগোতে এগোতে কোন দিকে আসছে? ভারতের দিকে। দেখো, সাউথ ইস্ট এশিয়া, এই অঞ্চলটা দখল হয়ে গেল, রেঙ্গুন এটা দখল হলো, এর পরেই হচ্ছে ভারত। মানে যে কোনো সময় জাপান ভারতে আক্রমণ করতে পারে। আর ব্রিটেনের এখন এমনই অবস্থা, তারা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারছে না, প্রত্যেকটা জায়গাতে জাপান জয় করে নিচ্ছে। অন্যদিকে যেটা দেখলাম যে জার্মানিও তীব্রভাবে বিভিন্ন জায়গাতে আক্রমণ করছে এবং একে একে সেই জায়গাগুলোকে দখল করছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় পৃথিবীর ইতিহাসে, মানে পৃথিবীর এই সময়ের রাজনীতিতে, এই যুদ্ধের, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এবং এই সময়তে আলটিমেটলি এবং ফাইনালি ব্রিটেন বুঝতে পারে যদি ভারতীয়রা এই সময় ইংল্যান্ডকে সাহায্য না করে, ভারতের যে অধিকার সেটা তাদের হাত থেকে চলে যাবে। জাপান যে কোনো সময় ভারতে আক্রমণ করবে এবং ভারত দখল করে নেবে। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো ওয়ান টাইপ অফ বলা যেতে পারে ইংল্যান্ড ডেসপারেট হয়ে যায় যে যেভাবে হোক ভারতীয়দের কাছ থেকে সাহায্য পেতে হবে, কিন্তু তারা ভারতের যে ভূখণ্ড রয়েছে সেটাকে হাতছাড়াও করতে পারছে না, তারা ভারতকে পুরোপুরি স্বাধীনতাও দিয়ে দিতে পারছে না। তো সেই রকম কিছু ভেবে চিনতে কি করা যায়, এরকম ভেবে আলটিমেটলি ক্রিপসের প্রস্তাব তারা ভারতীয়দেরকে দেয়। অর্থাৎ নতুন একটা অফার, নতুন একটা প্রস্তাব আমাদের সামনে আসছে। ইন মার্চ 1942, a mission headed by Stafford Cripps was sent to India with constitutional proposal to seek Indian support for the war. এর আগে দেখলাম যে তারা বলেছিল যে সংবিধান সভা তৈরি করা হবে, সংবিধান তৈরি করবে, সেই সংবিধানে ভারতীয়রা থাকবে, অর্থাৎ ভারতীয়রা সেই সংবিধান নিজেদের মতো করে তৈরি করবে। কিন্তু কবে? যুদ্ধের পরে এটা বলা হয়েছিল। আমরা যদি আগের প্রস্তাবে চলে যাই তাহলে দেখতে পাবো সেটা কবে দেওয়া হচ্ছে? যুদ্ধের পরে। দেখো এইখানে, না এর আগেরটাতে রয়েছে, সেটিং আপ অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে দেওয়া হবে এইটা বলা হচ্ছে। মানে যুদ্ধ শেষ হবে তারপরে দেওয়া হবে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে, ভারতীয়রা সংবিধান তৈরি করবে। কংগ্রেসের দাবি হচ্ছে যে সংবিধান তৈরি হবে যুদ্ধের পরে, অর্থাৎ যদি ব্রিটেন যুদ্ধে যেতে, তারপরে চিন্তা, কবে যুদ্ধ শেষ হবে তারপরে কথা, আমরা এখন কেন নেব, আমরা কেন এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করব? এটা একটা কংগ্রেসের ডিমান্ড ছিল যে আমরা আমাদের যদি সংবিধান সভা তৈরি করে দিতে হয় বা আমাদের যদি সংবিধান তৈরির অধিকার দেওয়া হয় তাহলে এক্ষুনি দিতে হবে। কিন্তু সেটা এখানে মানা হয়নি আগস্ট পারে। কিন্তু আমরা দেখলাম যে পৃথিবীর ইতিহাসের এই সময় কি অবস্থা, যুদ্ধের কি পরিস্থিতি, সেখানে ইংল্যান্ড বাধ্য হয় এমন কিছু করে ভারতীয়দের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। তো তারা যা খুশি করতে পারতো তখন, কিন্তু তারা স্বাধীনতা দিতে পারছিল না, কারণ সেটা তাদের কাছে একটা লস হয়ে যেত, ভারতের মতো ভূখণ্ড চলে যেত। তো তারা বলে যে আমরা যে সংবিধান সভার কথা বলেছিলাম যুদ্ধর পরে হবে, সেটা আমরা এক্ষুনি করে নেব, আমরা এক্ষুনি দেব। কি বলা হয়? A mission was headed by Stafford Cripps was sent to India with constitutional proposal to seek Indian support for the war. অর্থাৎ ইংল্যান্ড চায় যে ভারতীয়রা যুদ্ধে তাদের সাহায্য করুক, তার বদলে ইংল্যান্ড কি দেবে? কনস্টিটিউশন তৈরি করার অধিকার দেবে, সংবিধান তৈরি করার অধিকার দেবে, আর এটা এখন দেবে, যুদ্ধের পরে নয়, এক্ষুনি, ইমিডিয়েটলি দেবে। যদি তারা এক্ষুনি সাহায্য করে আমরা এক্ষুনি এইটা দেবো। স্ট্যাফোর্ড ক্রিপস ওয়াজ এ লেফট উইং লেবারিট, the leader of House of Commons and a member of the British War Cabinet who had actively supported the Indian national movement. স্ট্যাফোর্ড ক্রিপস সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে। স্ট্যাফোর্ড ক্রিপস ওয়ান টাইপ অফ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ভারতের যে স্বাধীনতা সংগ্রাম ইত্যাদিকে সাপোর্ট করতেন। ঠিক আছে, এটা বলা হচ্ছে। হোয়াই ক্রিপস মিশন ওয়াজ সেন্ট, এবার কেন ক্রিপস মিশনকে পাঠানো হলো? একটা জিনিস আমরা দেখলাম যে তারা ইমিডিয়েটলি সাহায্য চাইছিল, ইংল্যান্ড ভারতীয়দের সাহায্য চাইছিল, সেটাই মেন উদ্দেশ্য। তাছাড়াও এখানে আরো এলাবোরেটলি সেটা বলা হয়েছে, বিকজ অফ দ্য reverses suffered by Britain in Southeast Asia, the Japan threat to invade India
seemed real now and Indian support became crucial. যেটা বললাম যে জাপান যে কোনো সময় ভারতে আক্রমণ করতে পারে, এটাই এখানে বলা হচ্ছে। এই সময় এমন পরিস্থিতি হয়, সাউথ ইস্ট এশিয়া অঞ্চলটা অলরেডি তার ইংল্যান্ডের হাত থেকে চলে গেছে এবং ইংল্যান্ড বুঝতে পারে যে কোনো সময় জাপান ভারতে আক্রমণ করবে এবং সেই আক্রমণকে প্রতিহত করতে গেলে ভারতের সাহায্য একান্ত প্রয়োজন। যদি ভারত না সাহায্য করতে পারে সেই যে আক্রমণটা সেটা তারা আটকাতে পারবে না। There was presumed there was pressure on Britain from allies USA, USSR, China to seek Indian cooperation. তো অন্যান্য যারা সহযোগী ছিল, ব্রিটেনের যারা সহযোগী, যারা একত্রিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল, অর্থাৎ ইউএসএসআর মানে হচ্ছে সোভিয়েত রাশিয়া, চীন, এরাও বলে যে ভারতীয়দের সাহায্য নাও। ভারতীয়দের সাহায্য নিতে গেলে কি করতে হবে? ব্রিটেনকেই সেটা করতে হবে, কারণ ব্রিটেন এখানে অধিকার করে রেখেছে। তো তারা প্রেসার দিচ্ছিল এই পরিস্থিতি দেখে, যুদ্ধের পরিস্থিতি দেখে, যে ভারতের সাহায্য একান্ত প্রয়োজন, তো ভারতীয়দের সঙ্গে যেভাবে হোক একটা কিছু দফা করা হোক। ইন্ডিয়ান ন্যাশনালিস্ট had agreed to support the allied cause of substantial power was transferred immediately and the complete independence given after the war. ভারতীয় যারা জাতীয়তাবাদী রয়েছে তারা বলে যে আমরা তখনই এদেরকে সাহায্য করব, ইউএসএ, ইউএসএসআর, চায়না বা ইংল্যান্ড, এদেরকে তখনই সাহায্য করব যদি আমাদের এক্ষুনি কিছু পাওয়ার দেওয়া হয়, অর্থাৎ সংবিধান তৈরি ইত্যাদি ব্যাপারটা যদি এখনই সেরে ফেলা হয় এবং এইটা কথা দেওয়া হয় যে যুদ্ধের পরে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, তাহলেই আমরা এদেরকে সাহায্য করব। তো এই ক্রিপস মিশন বা ক্রিপসের প্রস্তাবে কি কি প্রপোজাল ছিল, এখানে কি কি বলা হয়েছে? প্রথম হচ্ছে অ্যান ইন্ডিয়ান ইউনিয়ন উইথ এ ডমিনিয়ন স্ট্যাটাস উড বি সেট আপ। সেম কথা, এই জিনিসটাকে তারা চেঞ্জ করেননি, কারণ তারা ভারতকে স্বাধীন করতে চাইছিল না। তো তারা কি বলে? ডমিনিয়ন স্ট্যাটাস। এবং বাকি কিছু পড়ার আগেই আমরা বুঝতে পারবো যে কংগ্রেস কেন এই ক্রিপসের প্রস্তাবকে রিজেক্ট করে। তার কারণ এইটাই, ডমিনিয়ন স্ট্যাটাস। তাদের এটা দাবি ছিল না, বারে বারে সেটাই দেওয়া হচ্ছে, ডমিনিয়ন স্ট্যাটাস। তো এখানে বলা হয় যে একটা ভারতীয় যুক্তরাষ্ট্র তৈরি করা হবে, ইন্ডিয়ান ইউনিয়ন তৈরি করা হবে এবং ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। ইট উড বি ফ্রি টু ডিসাইড ইটস relation with the Commonwealth and free to participate in the United Nations and other international bodies. তো ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং ভারতীয়রা সমস্ত কিছুতে ফ্রি, যেমন তারা যে কারোর সঙ্গে রিলেশন করে রাখতে পারে, কোন দেশের সঙ্গে চুক্তি করবে বা কি করবে সেটা তারা নিজেরা করবে, বা কোনো যে অর্গানাইজেশন গুলো রয়েছে, ইউনাইটেড নেশন বা কমনওয়েলথ অফ নেশন, এগুলোতে তারা চাইলে জয়েন হতে পারবে, তারা যদি না চায় জয়েন না হতে পারবে। পুরোপুরি ভারতীয়রা সেটা ডিসাইড করতে পারবে। সেকেন্ড, after the end of war, a constituent assembly would be convent to frame a new constitution. Members of this assembly would be partly elected by provisional assemblies, though proportional representation, and partly nominated by the princes. যুদ্ধ শেষ হলেই সংবিধান সভা তৈরি করা হবে এবং নতুন সংবিধান তৈরি করা হবে। কিন্তু এর মধ্যে আরো একটা জিনিস রয়েছে যেটা লাস্টে বলা হয়েছে 4 নম্বর এতে, যে কিছু সামান্য জিনিস ব্রিটেন তাদের হাতে রাখবে এখন, অর্থাৎ যখন যুদ্ধ চলছে এখন কিছুটা জিনিস নিজেরা হাতে রাখবে, বাকি সমস্ত ক্ষমতা ভারতীয়দের হাতেই তুলে দেবে যতদিন না সংবিধান তৈরি হচ্ছে। সংবিধানটা তৈরি হবে গিয়ে যুদ্ধের পরে, সংবিধান সভা তৈরি হবে যুদ্ধের পরে, কিন্তু ডিফেন্স অর্থাৎ সুরক্ষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্বই ভারতীয়দের হাতে এক্ষুনি ইনস্ট্যান্ট তুলে দেবে, এটা বলা হয়। থার্ড যেটা এখানে বলা হয়েছে যে বাকিটা এখানে বলা হলো না, যে এই অবধি বুঝলাম যে সংবিধান সভা তৈরি হবে যুদ্ধের পরে। মেম্বার্স অফ দিস অ্যাসেম্বলি উড বি পার্টলি ইলেক্টেড বাই দ্য প্রভিশনাল অ্যাসেম্বলিজ, অর্থাৎ এই যে সংবিধান সভাটা তৈরি হবে, সংবিধান সভা মানে কি? সেখানে কিছু মেম্বার, কিছু ব্যক্তিরা থাকবে যারা ভারতের জন্য সংবিধান লিখবে। এই যারা লিখবে, যারা মেম্বার হবে, তাদের পার্টলি কিছুটা সেই মানুষদের কয়েকজনকে নির্বাচন করা হবে প্রান্তগুলো থেকে, আর কিছু হবে নমিনেট। কারা নমিনেট করবে? প্রিন্স, যারা প্রিন্সলি স্টেট গুলো রয়েছে, দেশীয় রাজ্যগুলো রয়েছে, তাদের যারা রাজা রয়েছে তাদের কিছু
হচ্ছে তারা নমিনেট করবে। অর্থাৎ টোটাল যা মেম্বার হবে, যদি 100 জন মেম্বার হয় তার কিছুটা, অর্থাৎ ধরে নিলাম 60 জন মেম্বার হচ্ছে ভোটের মাধ্যমে আসবে বিভিন্ন প্রান্তগুলো থেকে, আর 40 জন মেম্বার আসবে কোথা থেকে, নমিনেট হয়ে। এবং নমিনেট করবে কারা? প্রিন্স, অর্থাৎ যারা দেশীয় রাজা রয়েছে তারা। থার্ড যেটা বলা হচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট উড অ্যাকসেপ্ট দ্য নিউ কনস্টিটিউশন সাবজেক্ট টু টু কন্ডিশন। নতুন যে সংবিধান তৈরি হবে তাতে দুটো কন্ডিশন তারা রাখে ব্রিটিশ সরকার। এনি প্রভিন্স নট উইলিং টু জয়েন দ্য ইউনিয়ন কুড হ্যাভ এ সেপারেট কনস্টিটিউশন অ্যান্ড ফর্ম এ সেপারেট ইউনিয়ন। তো প্রথম যে কন্ডিশন দেওয়া হয় সেটা হচ্ছে, যে সমস্ত রাজ্যগুলো দেশীয় রাজা যারা রয়েছে তারা যদি মনে করে যে ভারতীয় যুক্তরাষ্ট্রে জয়েন করবে না, তারা আলাদা থাকবে, তাদেরকে আলাদা থাকার অধিকার দেওয়া হয়। তারা নিজেদের সংবিধান নিজেরা তৈরি করে নিজেদের মতো শাসন করবে। দেশীয় রাজন্য বর্গের কথা এখানে বলা হচ্ছে। এবং সেকেন্ড যে কন্ডিশন বলা হচ্ছে, দ্য নিউ কনস্টিটিউশন মেকিং বডি অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট উড নেগোসিয়েট এ ট্রিটি টু এফেক্ট দ্য ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড টু সেফগার্ড রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস। অর্থাৎ যে সংবিধান তৈরি করার জন্য যে সংবিধান সভাটা তৈরি করা হবে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে, তারা এবং ব্রিটিশ গভর্নমেন্ট একটা চুক্তি করবে যে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয়দেরকে সেই সংবিধান সভাকে দায়িত্ব তুলে দিচ্ছে। এবং সেকেন্ড, যে রিলিজিয়াস মাইনরিটিস রয়েছে, ধর্মীয় যারা ধর্মের দিক থেকে সংখ্যালঘু রয়েছে, তাদের কিভাবে সেফগার্ড করা হবে, এই দুটো ব্যাপারে ব্রিটিশ সরকার এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা চুক্তি করবে। আর ফোর্থ যেটা বলা হয়, ডিফেন্স বাদ দিয়ে বাকি সমস্ত যে জিনিসগুলো রয়েছে, যেগুলো গভর্নর জেনারেলের হাতে রয়েছে, সেইগুলোকে ভারতীয়দের হাতে তুলে দেওয়া হবে যতদিন না যুদ্ধ শেষ হচ্ছে ততদিন অব্দি। আর যুদ্ধ শেষ হলেই সংবিধান তৈরি হয়ে যাবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে যাবে। এইগুলো হচ্ছে ক্রিপসের প্রস্তাব। ক্রিপস এইগুলো প্রস্তাব দেয়। এবার এই প্রস্তাবে নতুন কি ছিল? The making of the constitution was to be solely in the Indian hands now. ওকে, অর্থাৎ আগস্ট অফারে একটা ব্যাপার ছিল, আগস্ট অফারেও সংবিধানের কথা বলা হয়েছিল। সেখানে সংবিধান তৈরির যে সংবিধান সভা, তাতে ভারতীয়দের হাতে বেশিরভাগ ক্ষমতাটা থাকবে। অধিকাংশ ক্ষেত্রে আইন তৈরি করার ক্ষমতা ভারতীয়দের দেওয়া হয়, সম্পূর্ণ 100% দেওয়া হয়নি। আর ক্রিপসের প্রস্তাবে এখানে 100% অধিকার দেওয়া হয়। সমস্ত কিছু, সমস্ত যা আইন তৈরি হবে, পুরো সংবিধান তৈরি করবে ভারতীয়রা। সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে এই দুটো, আগস্ট অফারের সঙ্গে এর আমাদের ক্রিপসের প্রস্তাবে। আগস্ট অফারে 100% দেওয়া হয়নি। কিছু জিনিস বলেছিল ইংল্যান্ড, যে এই জিনিসগুলোর উপর যে আইনগুলো তৈরি হবে সেইগুলো ইংল্যান্ডের পরামর্শ নিয়ে বা তাদের মতো তৈরি করতে হবে। কিন্তু এখানে বলা হয় যে 100% সমস্ত আইন, সমস্ত সংবিধান ভারতীয়রা নিজেরা তৈরি করবে। এটা প্রথমবার এখানে অ্যাকসেপ্ট করা হয়। কংক্রিট প্ল্যান ওয়াজ প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে এতদিন অবধি দেওয়া হবে, যুদ্ধের পর দেওয়া হবে, এই সমস্ত কিছু বলা হচ্ছিল। প্রপার কোনো ওয়ে বা প্রপার কোনো প্ল্যান দেওয়া হয়নি যে এইভাবে দেওয়া হবে বা এইগুলো করা হবে। এইটা এখানে করা হয় ক্রিপসের প্রস্তাবে। প্রথমেই বলা হয় যে এই মুহূর্তে এখনই যে অধিকারগুলো ভাইসরয়ের হাতে রয়েছে, সেখানে ডিফেন্স বাদ দিয়ে বাকিগুলো সমস্ত কিছু ভারতীয়দের হাতে তুলে দেওয়া হবে, তারা নিজেরা শাসন করবে। আর ডিফেন্সটা তারা হাতে রাখবে, কারণ যেহেতু যুদ্ধ চলছে তাই জন্য তারা হাতে রাখবে। যুদ্ধের পরের ডিফেন্সও চলে আসবে ভারতীয়দের হাতে। তো কি হবে, এখানে যেটা বলা হচ্ছে যে এক্ষুনি সমস্ত কিছু ট্রান্সফার করা হবে, আর যুদ্ধ শেষ হলেই সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে যাবে, তখন আইন তৈরি হয়ে যাবে, বাকি সমস্ত কিছুই ভারতীয়দের হাতে থেকে যাবে। থার্ড যেটা হচ্ছে, ওপিনিয়ন ওয়াজ অ্যাভেলেবল টু এনি প্রভিন্স টু হ্যাভ দ্য সেপারেট কনস্টিটিউশন, এ ব্লু প্রিন্ট ফর দ্য ইন্ডিয়ান পার্টিশন। এখান থেকে একটা খুব মারাত্মক জিনিস এখানে বলা হয় যে কোনো স্টেট বা কোনো রাজ্য যদি চায় যে তারা আলাদা থাকবে, তারা নিজেদের ইচ্ছে মতো সংবিধান বানিয়ে নিজেদের শাসন নিজেরা করতে পারে, তারা আলাদা থাকতে পারবে। এই জিনিসটা ভবিষ্যতে গিয়ে দেখবো এইটারই এরকমই একটা অ্যাডভান্টেজ নেবে মুসলিম লীগ।
তারা এখান থেকে পার্টিশন যেটা চাইবে একটা আলাদা দেশ, সেটা এইভাবে প্রায় ওয়ান টাইপ অফ এরকম ভাবেই তৈরি হবে। তো যাই হোক, প্রথমবার এরকম জিনিস বলা হয় যে সেপারেট কনস্টিটিউশন তৈরির অধিকার রাজ্যগুলোর রয়েছে। ফোর্থ হচ্ছে ফ্রি ইন্ডিয়া কুড উইথড্র ফ্রম দ্য কমনওয়েলথ। যদি তারা চায় কমনওয়েলথ অফ নেশন যে অংশ এটা রয়েছে, কমনওয়েলথ অফ নেশন বলতে একটা গ্রুপ, যেমন ইউনাইটেড নেশন একটা অর্গানাইজেশন, তাতে প্রচুর দেশ রয়েছে মেম্বার। তো কমনওয়েলথ এরকম একটা অর্গানাইজেশন যেখানে হেড হচ্ছে, যা প্রধান হচ্ছে ইংল্যান্ড। তো সেই কমনওয়েলথে যদি ভারত না থাকতে চায়, সেটা তাদের ব্যাপার, নাও থাকতে পারে। ফিফথ বলা হয় ইন্ডিয়ানস আর অ্যালাউড টু লার্জ শেয়ার ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইন্টারিম পিরিয়ড, অর্থাৎ মধ্যবর্তী পিরিয়ড। এটা আগেই বলে দিয়েছি যে ইন্টারিম পিরিয়ড বলতে যখন যুদ্ধ চলছে এই পরিস্থিতিতে, অর্থাৎ এখন আর যতদিন না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সভা তৈরি হচ্ছে তার মাঝখানের সময়টা, যতদিন অব্দি যুদ্ধ চলবে সেই সময়টাতে যে অধিকাংশ ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেশন বা শাসন ভার সেটা ভারতীয়দের হাতে দেওয়া হয়। ওকে, এবার ক্রিপস মিশনও ফাইনালি ফেইল্ড হয়। এটাকেও সবাই রিজেক্ট করে। কেন রিজেক্ট করে? প্রথম জিনিস তো অবশ্যই ডোমিনিয়ন স্ট্যাটাস। কংগ্রেসের এটা ডিমান্ড ছিলই না, ডোমিনিয়ন স্ট্যাটাস না, পূর্ণ স্বাধীনতা চাই। তো সেই জন্যই কংগ্রেস এটাকে করে। এছাড়াও আরো কিছু জিনিস রয়েছে যেটা আমরা দেখবো এখানে, যেমন রাজ্যগুলোকে আলাদা হওয়ার ক্ষমতা দেওয়া হয়, এই সমস্তগুলো মানা হয়নি। দ্য ক্রিপস মিশন প্রপোজাল ফেল্ড টু সেফগার্ড ইন্ডিয়ান ন্যাশনালিস্ট অ্যান্ড turned out to be merely a propaganda device for the consumption of US and Chinese. Various parties and groups had objections to the proposals on the defined point. কি কি পয়েন্টে এখানে অবজেকশন ছিল? প্রথম অবজেকশন হচ্ছে কংগ্রেসের। আগে আমরা দেখবো কংগ্রেসের, কংগ্রেস কি কি ব্যাপারে অবজেকশন জানায়। প্রথম অবজেকশন তারা জানায় দ্য অফার অফ ডমিনিয়ন স্ট্যাটাস ইনস্টেড অফ এ প্রভিশন ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কমপ্লিট বা পূর্ণ স্বাধীনতা না দিয়ে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এটাতেই তাদের প্রথম অবজেকশন ছিল। সেকেন্ড হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রিন্সলি স্টেট বাই নমিনিজ, অর্থাৎ যে দেশীয় রাজন্য বর্গ রয়েছে তারা তাদের পছন্দ মতো ব্যক্তিদেরকে মনোনয়ন করে পাঠাবে। এখানে আমি দেখালাম না যে 100 জন যদি হয় তার মধ্যে ধরা যাক 60 জন ভোটের মাধ্যমে আসবে, 40 জন আসবে করতে নমিনেটেড হয়ে। এই 40 জনের এই জিনিসটা নিয়ে এদের অবজেকশন ছিল, কংগ্রেসের অবজেকশন ছিল যে আমরা একটা সংবিধান তৈরি করতে চাইছি, আমরা দেশের সমস্ত মানুষকে একত্রিতভাবে সকলকে সমান অধিকার দিতে চাইছি। সেইখানে কিছু লোক নমিনেট হয়ে আসবে, এবার রাজা যাদেরকে নমিনেট করবে তারা স্বাভাবিকভাবে রাজার খাস ব্যক্তিরা হবে, তারা সাধারণ মানুষের কথা নিশ্চয়ই বলবে না। এই জিনিসটাতে একটা ছিল, অবজেকশন ছিল। থার্ড, রাইট টু প্রভিন্সেস টু সিট। এটা একটা বড় ব্যাপার। কংগ্রেস দাবি করে যে এর ফলে ন্যাশনাল ইউনিটি নষ্ট হয়ে যাবে। যে চাইবে, যার মনে হবে যে আমরা থাকতে চাইছি না, তারা আলাদা হয়ে যাবে, তারা গিয়ে আলাদা হয়ে একটা আলাদা দেশ বানিয়ে নেবে বা আলাদা একটা জায়গা বানিয়ে তারা নিজেদের মতো শাসন করবে। এটাতে তাদের অবজেকশন ছিল। অ্যাবসেন্স অফ এনি প্ল্যান ফর ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার। আর ফোর্থ যেটা, হ্যাঁ, ইমিডিয়েটলি তাদের ওপর শাসন করার অনেকটাই ক্ষমতা ভারতীয়দের হাতে দেওয়া হচ্ছে, কিন্তু 100% নয়। সংবিধান সভা তৈরি করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের পরে, ইমিডিয়েট নয়। যেটা ইমিডিয়েট দাবি ছিল সেইটা দেওয়া হচ্ছে না, পুরোপুরি ইমিডিয়েট এটা নয়। এরকম বলছে না ব্রিটিশরা যে হ্যাঁ এখনই আমরা সংবিধান সভা তৈরি করছি, পাওয়ার কিছু অধিকাংশটা ভারতীয়দের হাতে এখনই তুলে দিচ্ছে, কিন্তু সংবিধান সভা তৈরি হবে একদম যুদ্ধের পরে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে কংগ্রেসের অবজেকশন ছিল। এখানে বলা হচ্ছে নেহেরু অ্যান্ড মৌলানা আজাদ ওয়াজ দ্য অফিসিয়াল নেগোসিয়েটর ফর দ্য কংগ্রেস, অর্থাৎ এই অফার যেটা দেওয়া হচ্ছে সেইখানে কথাবার্তা বলার জন্য কংগ্রেসের তরফ থেকে যায় জওহরলাল নেহেরু এবং মৌলানা আজাদ। অন্যদিকে মুসলিম লীগ কেন এটা রিজেক্ট করে এই ক্রিপসের প্রস্তাব? কারণ এ সিঙ্গেল ইন্ডিয়ান ইউনিয়ন, এখানে পাকিস্তানের কোনো কথা বলা হয়নি। মুসলিম লীগের অলরেডি এই সময় থেকে দাবি উঠতে শুরু হয়ে গেছে যে আমাদের একটা সেপারেট কান্ট্রি দিতে হবে, সেটা হচ্ছে পাকিস্তান। এখানে সিঙ্গেল ইন্ডিয়ান ইউনিয়নের কথা বলা হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্রের, সেখানে পাকিস্তানের আলাদা করে কোনো কথা বলা হয়নি। সেকেন্ড হচ্ছে ডিড নট লাইক দ্য মেশিনারি ফর দ্য ক্রিয়েশন অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড দ্য প্রসিডিওর টু ডিসাইড অন দ্য অ্যাসোসিয়েশন অফ প্রভিন্সেস টু দ্য ইউনিয়ন। সেম ব্যাপার যে তারাও বলে যে প্রভিন্স প্রান্তগুলোকে যে ব্যাপারটা এখানে সংবিধান সভাতে হবে, ভোটের মাধ্যমে হবে। এবার ভোটের মাধ্যমে যদি হয়, ভারতের সব থেকে বড় যে দল অর্থাৎ কংগ্রেস, তাদের কাছ থেকেই বেশি মেম্বার এখানে আসবে। যে সংবিধান সভাটা তৈরি হবে সেখানে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আসবে, এটা বলা হয়েছিল। এবার যদি ভোটই হয়, মুসলিম লীগ অতটা বেশি সিট পাবে না, এটা তারা জানতো।
কারণ তাদের যে প্রভাব রয়েছে বেশ কয়েক মানে কিছু কিছু স্টেটে, যেমন নর্থ ওয়েস্ট প্রভিন্স বা বাংলা, এখান থেকে হয়তো সিট পাবে, কিন্তু ভারতের অধিকাংশ ক্ষেত্রে কংগ্রেসেরই রমরমা বেশি। এটাতে তাদের অবজেকশন ছিল। থার্ড অবজেকশন, থট দ্যাট দ্য প্রপোজাল ডিনাইড দ্য মুসলিম অ্যান্ড, এখানে এসে পাকিস্তানের দাবির কথা বলা হচ্ছে যে পাকিস্তান দাবি এখানে মানা হয়নি, সেটা একটা। অন্যান্য যে পার্টি ছিল তারাও এখানে এই প্রস্তাবকে রিজেক্ট করে, যেমন লিবারাল। লিবারাল মানে হচ্ছে যারা উদারপন্থী। উদারপন্থীরা বলে সেম ব্যাপার, যে রাজ্যগুলো চাইলে বাইরে থাকতে পারবে, এতে যে ভারতের ইউনিটি, ভারতের সিকিউরিটি, এটা নষ্ট হয়ে যাবে। তো লিবারালরা এটাকে এই জন্য রিজেক্ট করে, হিন্দু মহাসভা এটাকে রিজেক্ট করে সেম কারণে, যে রাজ্যগুলো আলাদা হতে পারবে এটার জন্য। তো ফাইনালি যেটা হয়, আগস্ট ওভার বা ক্রিপস মিশন, ক্রিপসের প্রস্তাব, এটা রিজেক্ট হয়। এখানে অনেক কিছুই লেখা রয়েছে, যেমন দ্য incapacity of Cripps to go beyond the draft declaration and the adoption of rigid take or it or leave it attitude added to the deadlock। অর্থাৎ সমস্ত কিছু তো গেল, কেন কোন কোন কারণে বিভিন্ন পার্টি এইটাকে রিজেক্ট করে সেগুলো দেখলাম। তার উপরে ক্রিপসের যে মনোভাব ছিল যে হয় তোমরা এটা নাও, নয়তো ছাড়ো, তোমাদের কিছু নিতে হবে না, এই জিনিসটাও ডেডলক পরিস্থিতি তৈরি করে। মানে ক্রিপস মিশনে যেটাই বলা হবে সেটাই নিতে হবে, কোনো নেগোসিয়েট করে এটা চাই এটা এরকম কিছু করার সুযোগই দেওয়া হয় না। এটার ফলেও সকলে রিজেক্ট করে, এই সমস্ত কিছু হয়। এখানে যেগুলো মেনলি বলা রয়েছে, যে এই সময় কি প্রবলেমটা হয়েছিল সেগুলো অত ইম্পর্টেন্ট নয় এই ব্যাপারটা। সেই সময় কারা ক্ষমতায় ছিল বা কোন কোন দায়িত্বে ছিল সেটা একটু মনে রাখো। চার্চিল ছিল সেই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার। অ্যামরে বলে একজন ছিলেন, হচ্ছেন সেক্রেটারি অফ স্টেট, অ্যামরে। ওকে, লিন্ডসগো সেই সময় ছিল ভাইসরয়। ওকে, এই তিনজনের নাম মনে রাখলেই হবে। আর গান্ধীজি এটাকে পোস্ট ডেটেড চেক বলেন, এমন একটা চেক যেটা এমন একটা ব্যাংকের উপর কাটা হয়েছে যে ব্যাংকটাই বন্ধ হয়ে যাচ্ছে, যা চেকটাই পোস্ট ডেটেড, অর্থাৎ তার তারিখ চলে গেছে। অর্থাৎ এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস আমরা বহুদিন আগে চেয়েছি, তখন তো দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে এখন। এটা এমন একটা জিনিস এখন আমাদের আর চাই না, তো সেটাই জন্যই বলা হচ্ছে এই পোস্ট ডেটেড চেক। তো এরকম কথা এখানে বলা উঠে আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের যে টপিক ছিল আজকে এটাই এখানে হয়। এরপরে কি হয়, যে স্ট্যাফোর্ড ক্রিপস, ইনি ভারত ছেড়ে চলে যান। তিনি চেয়েছিলেন এইটা দিতে, কিন্তু সেটা আদৌ মানা হয় না, এবং ভারতীয়রা তাদের দাবিতে অনড় থাকে। ভারত ইংল্যান্ডকে এখনো পর্যন্ত সাহায্য করতে রাজি ছিল না, কারণ তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি, এবং বাকি যেগুলো দেওয়া হয়েছে তারা সবগুলোই প্রায় কংগ্রেস রিজেক্ট করে, এবং অন্যান্য যে পার্টিগুলো ছিল তারা সকলে রিজেক্ট করে। এইভাবে ক্রিপস মিশন ফেল হয়। তো এই হচ্ছে আজকের টপিক। যদি তোমাদের এটা ভালো লাগে প্লিজ লাইক করে দাও, আর যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা প্লিজ টিপে নিও, তাহলে তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে, এবং পরের দিনের ভিডিওতে আমরা সুভাষচন্দ্র বসু এবং তার যে জার্নি সেটা সম্পর্কে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন।